দেখুন, এবারে নির্বাচনে প্রধানত পশ্চিমবঙ্গে যে শাসক দল তারা বিজয়ী হয়েছে এবং অভূতপূর্ব একটা ফলাফল করেছে। এর পেছনে আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে গিয়ে মহিলাদের সিংহভাগ হচ্ছে কি ভোট চলে গেছে শাসক দলের উপরে, এবং তার মূল কারণ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করে দেওয়া। এই যে সামনে নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনে কি এই যে লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, সে কি মনে হয় প্রভাব পড়েছে? যথেষ্ট প্রভাব পড়েছে। আমার মনে হয় তো এটা 100%ই লক্ষ্মীর ভাণ্ডার, আর তার সাথে ইত্যাদি ইত্যাদি ভাণ্ডার রয়েছে। হ্যাঁ, তার প্রভাব এর মধ্যে যথেষ্ট, আমার তো মনে হয় 100%ই পড়েছে। নমস্কার, আপনারা দেখছেন হাউ দ্য ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে রয়েছি একেবারে রাস্তায়। এই গরমে রাস্তায় আমরা কেন বেরিয়েছি? একদম মানুষের মন বুঝতে। ঠিক তারা প্রধানমন্ত্রী হিসাবে কাকে চেয়েছিলেন এবং কি পেলেন, এবং এই যে নির্বাচন চলে গেল তাতে কি লক্ষ্মীর ভাণ্ডার প্রভাব পড়েছে, বা বিভিন্ন ভাতা, বিভিন্ন প্রকল্প, এগুলি কতটা প্রভাব পড়েছে নির্বাচনে, এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কলকারখানা, এগুলো কেউ কি ভাতা ছাপিয়ে গেল? ভাতা কি তাহলে আগামী দিনের আরও ভরসা হতে চলেছে, এবং এই ভাতা কি বৃদ্ধি হতে পারে? বৃদ্ধি করলে কি ভালো হয়? এই বিভিন্ন রকমের প্রশ্নের উত্তর নিয়ে আমরা চলে এসেছি একদম গ্রাউন্ড জিরো রিপোর্ট। মানুষ কি ভাবছে একটু জেনে নেব। যে এই নির্বাচন হয়ে গেল, তাতে তো লক্ষ্মীর ভাণ্ডার ব্যাপক প্রভাব পড়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডার কি সত্যি ভাতাই দরকার, নাকি শিল্প দরকার, কর্মসংস্থান দরকার, শিক্ষা দরকার? এই মুহূর্তে যে নির্বাচনের ফল বেরোলো তাতে আমি একদমই সন্তুষ্ট নই। আমি চাই যে ভাতা দরকার না, আমার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন নেই, ও 5,000 টাকা দিলেও আমার প্রয়োজন নেই। আমার প্রয়োজন বেকার ছেলেদের চাকরি, কর্মসংস্থান, কৃষি উন্নত, সমস্ত কিছু আমি উন্নতি চাই। এবং আরও একটা সুবিধা তৃণমূলকে করে দিয়েছে, যেটা কিনা সেটা হচ্ছে গিয়ে একটা সংখ্যালঘু পরিমাণ যে ভোটটা রয়েছে সেটা মূলত শাসক দলের পক্ষে গেছে, যার ফলে পশ্চিমবঙ্গে এতটা পরিমাণ ভালো ফল তৃণমূল করতে পেরেছে। না, আমি তো এখানে বলবো যে এই দুর্নীতি, এগুলো কি তাহলে কোনো ইস্যুই হলো না? মানে হারিয়ে গেল কোথায়? শুধু রইল এই লক্ষ্মীর ভাণ্ডার এবং এই ধরনের প্রকল্প। দেখুন, আমাদের স্মৃতি খুব ভোলাটাইল, উদ্দায়ী স্মৃতি। আমরা যখন খবরে দেখছি, খবরে দেখতে দেখতে যখন ভোট দিতে যাচ্ছি, আমাদের দিনের শেষে ম্যাটার করে হচ্ছে কি আমার উপস্থিতি, এবং মানুষ চারিদিকে দেখছে যে উপস্থিতি যার বেশি রয়েছে তাদেরকেই মানুষ চাইছে, এবং নিজের একটা যেটা রয়েছে যে আমি সামান্য কিছু যেটুকুনি পাচ্ছি, কারণ রাজ্যে কর্মসংস্থান তো সেরকম নেই, যেটুকুনি আমি সামান্যতম পাচ্ছি সেটার উপরে ভরসা করে আমি ভোট দেব। তো সেটাই চলছে, এবং দুর্নীতি রয়েছে, দুর্নীতি প্রত্যেক জায়গাতে রয়েছে, কিন্তু যতক্ষণ না আমি ব্যক্তিগতভাবে সেই দুর্নীতিতে আঘাত পাচ্ছি ততক্ষণ আমার সে ঘুমটা ভাঙছে না। তো যারা পশ্চিমবঙ্গের 100% লোক তার পরোক্ষভাবে আমরা সবাই ক্ষতিগ্রস্ত, কিন্তু যতক্ষণ না প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি ততক্ষণ আমাদের মধ্যে এটা এফেক্ট করে না। মানুষ আজকাল এই যে আমাদের যে বেকার সমস্যা সেই নিয়ে ভাবছে না। এই যে যারা এসএসসি পরীক্ষায় পাশ করে বসে আছে, কতদিন 200 দিনের ওপরে হয়ে গেছে, হ্যাঁ, তারা চাকরি পাচ্ছে না। কিন্তু চাকরি কি হচ্ছে না? হচ্ছে। পেছন দরজা দিয়ে কি চাকরি হয়নি? যাদের চাকরি হচ্ছে তারা কি সঠিক চাকরি প্রাপ্তি যাদের হওয়া দরকার তারা পারেনি। কিন্তু এই যে এত আন্দোলন হচ্ছে, তা আন্দোলনের তো একটা রেজাল্ট হবে না? সে পার্লামেন্টের নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন হোক, এটা প্রচণ্ডভাবে প্রভাব পড়েছে লক্ষ্মীর ভাণ্ডার। এবং এইখানে দাঁড়িয়ে অন্য কোনো রাজনৈতিক দল এটাকে অস্বীকার করার জায়গা নেই যে লক্ষ্মীর ভাণ্ডার প্রভাব করে না। তারা এর বিরুদ্ধে আরও কোনো বেটারমেন্ট অল্টারনেটিভ দেবে, সেটাকে সেই জায়গাটা তাকে জনগণের মনে স্থাপন করতে পারেনি। সেখানটা তাদের ব্যক্তিগত দুর্বলতা, রাজনৈতিক পার্টির প্রত্যেক কটার। লক্ষ্মীর ভাণ্ডারকে কমব্যাট করার মতো অন্য কোনো যোজনা এরা জনসমক্ষে দাঁড় করাতে পারেনি দৃঢ়ভাবে, যার ফলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব তো একটা বাড়ির মহিলাদের প্রভাব পড়েছেই। এবং বাড়ির মহিলারা যারা মনে করে আজ পর্যন্ত আমাদের কেউ দেয়নি, এই সরকার তো দিচ্ছে, যে করে দিক, চুরি করে দিক, যা করে দিক, আমাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে, সুতরাং এটা জনগণের মধ্যে প্রভাব পড়েছেই। ঠিক প্রধানমন্ত্রীর মুখ হিসাবে আপনি কাকে দেখতে চেয়েছেন?
বাস্তবে আমি ব্যক্তিগত মনে করি যে প্রধানমন্ত্রীর মুখ যিনি ছিলেন গত 2 টার্মে অর্থাৎ 10 বছরে, এই 10 বছরে জনগণের যে চাওয়া পাওয়াটা সেই দিকটা সেইভাবে লক্ষ্য করা না। আম জনতা মানে সাধারণ জনতা, আমাদের মতো যারা মধ্যবিত্ত নিম্নবিত্ত, এদের নিয়ে আমার মনে হয় যে এই সরকার কম দেখেছে। এরা হচ্ছে বিভিন্ন রকম পাবলিসিটি, ব্যক্তি পাবলিসিটি, দলের পাবলিসিটি, এই সমস্ত নিয়ে এত ব্যস্ত থেকেছে যে সেইগুলো মানুষ আর আগের মতো সাড়া দেয়নি। কেননা প্রথমবার আমাদের যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই 10 বছর ছিলেন, উনি যত আশ্বাস দিয়েছেন আমার তো মনে হয় তার পূরণ হয়েছে খুবই কম, আর বাকি সব ফাঁকা বুলি। মানুষ এগুলো আস্তে আস্তে 10 বছরে বুঝে ফেলেছে। সামগ্রিকভাবে এত দুর্নীতি হলো রাজ্যে, এত অভিযোগ উঠলো, এত মন্ত্রীও জেলে গেল, তা তো প্রভাব ভোটে পড়লো না? পড়লো কি না, তো ভাতার সাথে তো কিছুই তো না। মানুষ কাঁচা পয়সা যদি আমি হাতে পাই, আমি চাকরি নেই বাকরি নেই, আমি যদি ভাতাটা পাই, আমার সেই ভাতাটা কাজে লাগে, সেই কিন্তু আমার মনে হয় ভাতার থেকেও কর্মসংস্থান সবচেয়ে আগে প্রয়োজন। সেটা নানান ক্ষেত্রে হতে পারে, সেটা তোমার কারখানা হলে হতে পারে, সেখানে তোমার শিক্ষাক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, সেইখানে তোমার দেখো এখন যে যারা দিনমজুর খাচ্ছে, হ্যাঁ, যারা দিনমজুর খাচ্ছে তাদেরও তো একটা সংসার আছে, তাদেরকে এই 1000 টাকার ভাতাতে চলে? আজকালকার যা দ্রব্যমূল্য বৃদ্ধি হয়েছে, হ্যাঁ, সেই তুলনায় কিন্তু ওই ভাতা কোনো কাজে আসে? তো অনেক সময় দেখেছি আমরা, তোমার ফেসবুক ইত্যাদিতেও দেখতে পাই, এমন এমন ঘর আছে দেখছো যে বাড়িটা সত্যি মানে নড়বড়ে অবস্থা, কিন্তু তাদের ছেলেদেরও তুমি দেখবে কি একটা বাইক নিয়ে ঘুরছে, একটা তোমার ফোন, আজকালকার আপ টু ডেট যে ফোন রয়েছে সেই ফোন নিয়ে ঘুরছে। তো আমার প্রশ্ন, সেই টাকাগুলো আসছে কোথার থেকে? কারণ তাদের পারিবারিক হয়তো সেরকম নয় যে সেটা সে করতে পারে। কিন্তু এইটা তো জনগণের মনে একটা, শুধু আমার মনে না, সাধারণ জনগণের মনেও একটা প্রশ্ন, যে যার বাড়িতে ছাদ দেওয়ার মতো অবস্থা নেই, তাদের ঘরে কি করে বাইক চালিয়ে ঘুরে বেড়াচ্ছে, কি করে তোমার এত দামি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই এইটাতে হয় কি জানো, আমাদের যে অর্থনৈতিক অবস্থাটা তুমি সঠিকভাবে চিত্রটা পাবে না। আপনারা কাজ করছিলেন এবং আমি একেবারে একটু জেনে নেব যে এই মুহূর্তে যে লক্ষ্মীর ভাণ্ডার ভোট হলো, লক্ষ্মীর ভাণ্ডার কিন্তু চারিদিকে একটা সাড়া ফেলেছে, আপনারও কি তাই মনে হয়? কি, হ্যাঁ মনে হয় তাই। লক্ষ্মী ভাণ্ডার থেকেই আর কি আপনারা সুবিধা অবশ্যই, সুবিধা তো অবশ্যই পেয়েছি। সুবিধা হয়, 1000 টাকায় সুবিধা হয় তো? হ্যাঁ অবশ্যই হয়, কিছুটা মেকআপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদমই তাই। এবার কি এরকম মনে হয় যে এটা একটু বৃদ্ধি করলে ভালো হয়? হলে তো ভালোই হয়, খারাপ সে তো সবাই চায়। হলে পান লক্ষ্মী? হ্যাঁ আমি পাই। আপনি খুশি? খুশি খুশি, আমি খুশি, পেয়ে খুশি। এই যে নির্বাচন হয়ে গেল, নির্বাচন চলে গেল, প্রধানমন্ত্রীর মুখ হিসেবে আপনি ঠিক কাকে দেখতে চেয়েছিলেন? মমতা ব্যানার্জি অবশ্যই। তো এত বিপুল সংখ্যক আসন নিয়ে তিনি এই রাজ্যে এসেছেন, এতটা তো ইয়েভাবে বলতে পারবো না, আমি সত্যিই বলতে পারবো না, এতটা তো মানে রাজনীতি নিয়ে তো ঘাটি না, ঠিক বলতে পারবো না। তবে যেতটুকু দিদি করেছে ভালো, মানে আমাদের জন্য ভালো, অনেক কিছুই পেয়েছি, অনেক সুবিধা সুযোগ পেয়েছি। বিরাটভাবে মহিলা, যেহেতু মহিলা ভোটারের সংখ্যা বেশি, বিরাট ব্যাপক প্রভাব পড়েছে। এখানে একটু জানবো যে এই যে এত আমরা দেখলাম যে সরকারের দুর্নীতিগুলো সামনে এলো, পরপর আমরা দেখলাম, এবং তারপরে আরও একটা জিনিস যে শিক্ষামন্ত্রী এবং বন দপ্তরের যিনি মন্ত্রী ছিলেন তিনি জেলে, খাদ্যমন্ত্রী ছিলেন তিনি জেলে, এই যে জেল, এত জেল হলো এবং আইনগত পদ্ধতি চললো, দুর্নীতির অভিযোগ উঠলো, কোথায় হারিয়ে গেল? সব তো হারিয়েই গেল, দুর্নীতি তো কোনো ইস্যুই হলো না। না, দুর্নীতি ইস্যু হলো না, শুধু দুর্নীতি করেই চলে গেছে। সমস্ত রাজনৈতিক দল দুর্নীতি করে চলে গেছে। দুর্নীতি, শিক্ষামন্ত্রী জেলে গেছে, তার ফলে কিন্তু এখানে যেহেতু অশিক্ষার এত প্রভাব পশ্চিমবঙ্গে, আমি জানি, আমি যেহেতু স্কুল শিক্ষকতা করি, স্কুল শিক্ষাগত ব্যাপারে কি সমস্যা চলছে, কিন্তু যেহেতু সরকারি স্কুলের আজকালকার দিনের ছাত্রছাত্রীর সংখ্যা প্রচণ্ডভাবে কমে গেছে, সেই জন্য ম্যাক্সিমামটা ডিপেন্ড করেছে মানুষের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থর জায়গায়। তার মিড ডে মিল, তার রেশন, তার ফ্রি রেশন, তার লক্ষ্মীর ভাণ্ডার, তার সামাজিক প্রকল্প, কন্যাশ্রী,
সমস্তগুলো কাজ করেছে বলেই আজকে মানুষ সেই যেহেতু এত অশিক্ষা দারিদ্র্য এত প্রভাব, মানুষ এই লোভকে কোনোভাবে উপেক্ষা করতে পারেনি। কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটা সামনে এসে গেছে, যা এই যে বললাম না যে কিছু ভোটার আছে যারা নগদ নারায়ণে বিশ্বাসী, এই নগদ নারায়ণে বিশ্বাসী ভোটাররা ওরা লক্ষ্মীর ভাণ্ডারটাকে বেশি প্রাধান্য দিয়েছে, অন্যগুলো যে কারণে পেছনে ইস্যুগুলো পেছনে পড়ে গেছে, এটাই আমি মনে করি। একদমই তো তাই। কিন্তু দেখুন, এই সরকারের বিরুদ্ধে তো দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ ছিল, তা সত্ত্বেও মানুষ কি ওই কিছু স্বল্পমেয়াদী ভাতার উপরে ভরসা করল, নাকি দুর্নীতি ইস্যুই হলো না? দুর্নীতিটা তো ইস্যু হওয়ার কথা ছিল, কেননা পশ্চিমবঙ্গে যেভাবে দুর্নীতি হয়েছে, অবশ্য এই দুর্নীতি আমরা যতটা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাই, হয়তো বাস্তবে তার থেকে কিছু কম বেশি আছে, তবে অতিরঞ্জনও অনেক জায়গায় আছে, অনেক মিডিয়া আছে যেগুলো এটাকে হাইলাইট করার চেষ্টা করেছে, নানা কারণেই করেছে, তাদের কোনো ব্যক্তি স্বার্থ, মিডিয়ার স্বার্থ, এরকম কিছু লক্ষ্য করে হয়তো করেছে। কিন্তু দুর্নীতি যে হয়েছে এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। একটা কথা বলবো, সরকার এখনও গঠন হয়নি, ভারতের ক্ষেত্রে বলছি, তা এই তো ভোট প্রক্রিয়া চললো। আপনি ঠিক কাকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে দেখতে চেয়েছিলেন? দেখুন, প্রধানমন্ত্রীর মুখ হিসাবে এখনও পর্যন্ত তো কিছু ঠিক ছিল না, তবে বিগত কয়েক মাস ধরে যেটুকুনি দেখেছিলাম, আগে যেরকম একটা রাহুল গান্ধীর প্রতিচ্ছবি তৈরি করা হয়েছিল বিভিন্ন সংবাদ মাধ্যম এবং পেইড মিডিয়া দ্বারা, রাহুল গান্ধী কিন্তু এই সারা ভারতে যে ন্যায়যাত্রা করেছে, এই ন্যায়যাত্রায় কিন্তু ভারতবর্ষের মানুষের কাছে অনেক তার গ্রহণযোগ্যতা বেড়েছে এবং বেশ কিছু রাজ্যে তাদের কংগ্রেসের সিটও বেড়েছে। এই সব এত বলছিল এত হাওয়া চলছে, মোদি হাওয়া, তা সত্ত্বেও রাহুল গান্ধীর নেতৃত্বেই আমার মনে হয় কংগ্রেস এই সিটটা বাড়াতে পেরেছে। সেই জন্য আমার মনে হয় রাহুল গান্ধীর গ্রহণযোগ্যতা অনেকটা বেড়েছে। সেই জন্য বিরোধীদের থেকে হলে পরে রাহুল গান্ধী হয়তো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য ছিল। নরেন্দ্র মোদীর বিকল্প হিসাবে এই যাবৎকাল পর্যন্ত দেখা যাচ্ছিল না যেরকমটা কোনো মুখ, তাহলে কি রাহুল গান্ধী তার একটা পরিপন্থী মুখ হিসাবে উঠে আসছে? দেখুন, পরিপন্থী মুখ হিসাবে আজ না হোক কাল না হোক পরশু, কারণ বিরোধী বলতে গিয়ে একমাত্র ভারতবর্ষব্যাপী যদি কোনো দল বলতে হয় তাহলে বিজেপির প্রতিদ্বন্দ্বী একমাত্র কংগ্রেস, এবং সব পার্টিরই উত্থান পতন হয়। কংগ্রেসের একটা ব্যাট প্যাচ চলছিল অনেক দিন ধরে, আমার মনে হয় সেটাকে কিছুটা কাটিয়ে উঠেছে এই নির্বাচনটা, সেটার ফলাফল, এবং বিরোধীরাও তাদের সঙ্গে একটা বড় জোট করে রয়েছে। এছাড়া তো বিজেপিতে তো প্রধানমন্ত্রী মুখ ছাড়া মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি ছাড়া আর কোনো মুখ নেই। তো এটা নরেন্দ্র মোদী ছিলেন এনডিএর তরফ থেকে এবং বিরোধীর তরফ থেকে রাহুল গান্ধীজি ছিলেন। এবারে নীতিগত দিক থেকে বলতে গেলে পরে আমার মনে হয়েছে যে রাহুল গান্ধীজি তার গ্রহণযোগ্যতা অনেকটা বাড়িয়েছেন, এবং মুখ তো সেভাবে বলা যায় না। এবারে বিরোধী জোট যদি জিততো, আমার মনে হয় রাহুল গান্ধীজি আমাদের ভারতবর্ষে হয়তো সম্ভবত প্রধানমন্ত্রী হতেন, এবং এটা আশা করছি যে লোকসভাতে বিরোধী দলনেতা অন্ততপক্ষে তিনি হতে পারেন। ধন্যবাদ। একটু আপনাকে একটু জেনে নেব যে এই পরিষ্কার যে চিত্র, যে একটু বাইরে আসবেন, লক্ষ্মীর ভাণ্ডার এবং আরও যে প্রকল্পগুলি রয়েছে সেগুলোর প্রভাব, মানে আপনার এইগুলোতে সুবিধা হয়? আমি শুধু লক্ষ্মীর ভাণ্ডারে উপকার পেয়েছি, আমার পরিবারের লোক প্রতিকটা উপকারই পেয়েছে, যেমন স্বাস্থ্যসাথী পেয়েছে, তারপরে কন্যাশ্রী পেয়েছে, তারপরে হচ্ছে রূপশ্রী পেয়েছে মোটামুটি। এগুলোতে সুবিধা হচ্ছে? অবশ্যই সুবিধা হচ্ছে, নাহলে এত মানুষকে শুধু শুধু ভোট দিচ্ছে বলুন। সহজ পলিটিক্স, ভোট পলিটিক্সের জন্য কি তাহলে আরও ভাতা বৃদ্ধি করে দেবে? একদম না। শিল্প আনতেই হবে, কর্মসংস্থান করতে হবে, শিক্ষিত যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করতে হবে। এইগুলো ভাতা বৃদ্ধি করলে চলবে না। ভাতা বৃদ্ধি করলে সাময়িক, ভাতা দিয়ে কি তোমার সারা জীবন চলে বলো? ভাতা দিয়ে যারা চাকরি করে তাদেরও একটা রিটায়ারমেন্ট আসে, রিটায়ারমেন্টের পরে তাদের সরকারি চাকরি যারা থাকে তারা যা পেনশন পায় তাই দিয়ে তাদের সংসার চলে, তাই তো? কাজে এই ভাতা দিয়ে কি তোমার সংসার করা যায়? একটা ছেলেকে তুমি বিয়ে দেবে, তুমি তখন গিয়ে বলবে কি যে হ্যাঁ ও ভাতা পায়, তোমাকে কোনো পরিবারের থেকে কি মেয়ে দেবে? তাহলে এটা আমাদের সমাজটা ধীরে ধীরে অবক্ষয়ের দিকে যাচ্ছে। কাজে সমাজকে, দেশকে তুলতে গেলে কর্মসংস্থান অবশ্যই দরকার। কিন্তু সারা ভারতে দেখলাম যে একটা নরেন্দ্র মোদী যেরকম একটা প্ল্যান্ড পিএম ছিল, সেই জায়গায় কিন্তু একটা অন্য মুখ উঠে আসছে। একটু ব্যক্তিগতভাবে জেনে নেব, আপনি ঠিক কাকে, কোন মুখ প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিলেন? আমি চাইছিলাম প্রধানত কংগ্রেসের
কোনো নেতৃত্ব এইখানে ইন্ডিয়া জোট এখানে এসে গভর্নমেন্ট যদি ফর্ম করতো তাহলে মিলিজুলি সরকার হলে তাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু সবার একক সংখ্যাগরিষ্ঠতা ছিল না, একটা শরিকি চাপের প্রভাবে অনেক কাজ, অনেক বেসরকারিকরণ, অনেক শেয়ার মার্কেট, ব্যাংকের বেসরকারিকরণ, ব্যাংকের সুদের হার, ব্যাংকের গ্যাস তার দাম, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা রীতিমতো প্রতিবাদ হতো। আমি চেয়েছিলাম সেরকম একটা সরকার, কেন মোদী সরকার আসাতে একদিকে ভালো হয়েছে, মোদী সরকার এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি, গরিষ্ঠতার তাদের শরিকি চাপে কিছু নিতে হবে, কিন্তু ওই ভারতবর্ষের যা রাজনীতি প্রত্যেকে নিজের ব্যক্তিস্বার্থ চরিত্র তো করবে, এখানে হর্স ট্রেডিংটা হবে, চুপ করে থাকবে। এখানে এই মুখ নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কি কোনো মুখ নেই তাহলে? আজ প্রজেক্ট করতে পারেনি নরেন্দ্র মোদীর, যেইভাবে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ক্যারিশমা প্রতিটা মিডিয়া এবং সারা ভারতবর্ষ এবং বহির্বিশ্বেও যেভাবে প্রজেকশন হয়েছে এবং মিডিয়াগুলো যেইভাবে প্রচার করেছে, সেইভাবে অন্য কোনো রাজনৈতিক দলের মুখকে তেমনভাবে তারা সামনে আনতে পারেনি এবং মিডিয়াও তাকে প্রচার করেনি, যার ফলে মিডিয়ার তো একটা ভূমিকা আছেই বিরাটভাবে। দেখুন, শিল্প কর্মসংস্থান আমরা ভুলে গেছি। যেই রাজ্যে একটা সরকার গঠন হয়েছে শিল্প তাড়িয়ে, সেই রাজ্যে শিল্পের আশা করা যায় না এবং সেখান থেকে পরিষ্কার স্পষ্ট যে এই রাজ্যের লোক শিল্প কর্মসংস্থান নিয়ে অতটা চিন্তিত নয়, ভাবিত নয়। কারণ তারা যদি কাজ করতে হয় বাইরের রাজ্যে গিয়ে কাজ করবে এবং এই রাজ্যে বাইরের রাজ্যে গিয়ে চিকিৎসা করে আসবে। এই রাজ্যের লোকজন বেঁচে থাকার জন্য মিনিমাম যেটুকুনি প্রয়োজন সেটুকুনি নিয়ে আমরা খুশি আছি, এভাবে চলছে রাজ্যের। দেখুন, আমি কি ভাবছি, অন্য কেউ কী ভাবছে তা দিয়ে তো হয় না, সমষ্টিগতভাবে সমাজ কী ভাবছে এবং আমাদের বর্তমানে যে ফলাফল রয়েছে সেই ফলাফলই বলে দিচ্ছে যে মানুষ কর্মসংস্থান সেভাবে চায়নি, মানুষ চেয়েছে তারা ন্যূনতম ভাতা পেলে পরেই তারা খুশি। শিক্ষা তো এখন খুবই খারাপ অবস্থা। সরকারি স্কুলগুলোতে গেলেই দেখা যায় যে শিক্ষার পরিসর একদম ক্রমশ ছোট হয়ে রয়েছে। একমাত্র শিক্ষা উপলব্ধ রয়েছে প্রাইভেট সেক্টরে, বিভিন্ন প্রাইভেট স্কুলগুলোতে রয়েছে, কিন্তু প্রাথমিকভাবে সরকারি বিদ্যালয়গুলোতে পড়াশোনার পরিবেশ একদমই কমে গেছে। আমাদের রাজনীতির যে নির্বাচনের ফলাফল তাতেই বোঝা যাচ্ছে যে আমাদের শিক্ষা কর্মসংস্থান সেটা ম্যাটার করছে না। ম্যাটার করছে হচ্ছে কি আমরা সরাসরি কি পাচ্ছি, আমরা ডাইরেক্ট ইনস্ট্যান্ট কিছু পেলে সেটাই নির্বাচনের ফলাফল। এবং আমি ব্যক্তিগত অভিমত, বিধানসভা ভোটের আগে লক্ষ্মীর ভাণ্ডারটা 1500 টাকা হয়ে যাবে।